আজকে আমরা এলিফ শাফাকের দ্য 40 রুলস অফ লাভ নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। এটা কিন্তু শুধু একটা উপন্যাস না। না না, একদমই না। দুটো আলাদা সময়ের গল্প যেন একসাথে চলছে। ঠিক তাই। একদিকে এলা এখনকার সময়ের একজন সাধারণ গৃহবধূ, আর অন্যদিকে সেই ১৩ শতকের রুমি আর শামস তাবরিজি। জালালউদ্দিন রুমি আর রহস্যময় দরবেশ শামস, তাদের সেই বিখ্যাত বন্ধুত্বের গল্প। আর এই দুটো গল্প মিলিয়ে লেখক আসলে কি বলতে চেয়েছেন? মনে হয় প্রেমের কথাই, তাই না? হ্যাঁ, তবে প্রেম শুধু রোম্যান্টিক প্রেম নয়, তার চেয়েও গভীর কিছু, একটা আধ্যাত্মিক টান যা মানুষকে একদম ভেতর থেকে বদলে দেয়। পুরনো ধ্যান ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে, জীবনের অন্য মানে খুঁজে পেতে সাহায্য করে। ঠিক, এলা আর রুমি দুজনেই এই প্রেমের ছোঁয়ায় এসে নিজেদের নতুন করে আবিষ্কার করে। এটাই দেখার মতো। এলিফ শাফাক তো দারুণ লেখক, তুরস্কের একজন খুবই পরিচিত নাম। ইতিহাস আর কল্পনা যেভাবে মিশিয়েছেন, সত্যি অসাধারণ। তো আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্য থাকবে বইটার ভেতরের ভাবনাগুলো, বিশেষ করে ওই 40টা নিয়ম। হ্যাঁ, ওই 40 রুলস, যা এই উপন্যাসের একেবারে কেন্দ্রে আছে। সেগুলোকে একটু অন্যভাবে দেখা। চলুন অ্যালার গল্পটা দিয়েই শুরু করি। অ্যালা রুবিনস্টাইন, আচ্ছা। 40 বছর বয়স, ম্যাসাচুসেটসে থাকে। জীবনটা কেমন যেন এক ঘেমির জালে আটকা পড়ে গেছে। হ্যাঁ, একেবারে যাকে বলে টিপিক্যাল অসুখী গৃহবধূ। স্বামী, সন্তান, সংসার, একটা বাঁধা গত। তার রান্নার বিষয়েও তো একটা দর্শন আছে, তাই না? নতুন কিছু নয়, পুরনো ঐতিহ্য মেনে চলা। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা নয়, কিন্তু ভেতরে ভেতরে সে খুশি না। জীবনের মানে কি, এই প্রশ্নগুলো ঘটছে। আর ঠিক সেই সময়ে তার হাতে আসে একটা কাজ, সাহিত্য সংস্থার জন্য একটা পাণ্ডুলিপি পড়া। হ্যাঁ, তার প্রথম অ্যাসাইনমেন্ট। লেখক A.Z. জাহারা, কেউ চেনে না। আর পাণ্ডুলিপিটার নাম সুইট ব্লাসফেমি। সুইট ব্লাসফেমি। আর এই পাণ্ডুলিপিটাই অ্যালার জীবনে একটা অনুঘটকের কাজ করে। তাই না? কিভাবে? পাণ্ডুলিপির গল্পটা তো রুমি আর শামসের, কিন্তু সেটার ছাড়া পড়তে শুরু করে এলার নিজের জীবনে। আর ওই লেখক আজিজ জাহারা? হ্যাঁ, আজিজ, যার সাথে এলার ইমেলে কথা শুরু হয়, সেও এই পরিবর্তনে একটা বড় ভূমিকা রাখে। এলা কেমন যেন নিজের অনুভূতিগুলো লুকাতে শুরু করে। একটা চাপা উত্তেজনা, তাই না? একদম। আজিজের সাথে সম্পর্কটাও কেমন যেন অন্যদিকে মোড় নেয়। আজিজের চরিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঘুরতে ভালোবাসে, কিছুটা রহস্যময়, শামসের কথা মনে করিয়ে দেয়। ঠিক, তার একটা ব্লগও ছিল না, অ্যান অ্যাকচুয়াল নেমড লাইফ। হ্যাঁ, জীবনটা ডিমের খোলের মতো ভঙ্গুর। সে নিজেকে শামস মনে করে না, কিন্তু তবে সে বিশ্বাস করে প্রত্যেকের জীবনেই একজন রুমি খুঁজে পাওয়া দরকার, যাকে পথ দেখানো যায়। তার নিজের জীবনেও তো দুঃখ আছে, মার্গো বলে একজনের মৃত্যু। হ্যাঁ, সেই ঘটনায় তাকে সুফিবাদের দিকে নিয়ে যায়। সে এলার মেয়ের জন্য গুয়াতেমালার উইস্ট্রিতে প্রার্থনাও করে। এই ছোট ছোট জিনিসগুলো এলার মনে খুব লাগে। সে যেন নিজের ওই একঘেয়ে জগৎ থেকে বেরিয়ে অন্য কিছু স্বাদ পায়। ঠিক। আচ্ছা, এবার একটু বইয়ের অন্য গল্পটায় যাই। ১৩ শতকের কোনিয়া। জালালউদ্দিন রুমি। হ্যাঁ, রুমি তখন বিরাট পণ্ডিত, ইসলামিক স্কলার, সবাই খুব সম্মান করে। সেখান থেকে তিনি কিভাবে একজন মরমী কবি, একজন সুফি দরবেশ হয়ে উঠলেন, এর পেছনে তো ছিলেন শামস তাবরিজি। নিঃসন্দেহে শামসি ছিলেন মূল চালিকা শক্তি। কে ছিলেন এই শামস? ঠিক কেমন মানুষ? শামস ছিলেন একজন ভবঘুরে দরবেশ, প্রচলিত নিয়মকানুনে ধার ধারতেন না। তার কথাবার্তা, চালচলন সবই ছিল একটু অন্যরকম, প্রথা বিরোধী। অনেকের কাছে হয়তো ধর্মদ্রমীয় মনে হতো। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। রুমি ছিলেন জ্ঞানের সাগর, আর শামস যেন সেই সাগরে এসে মেশা আরেকটা নদী, দুটো ভিন্ন স্রোত। তাদের দেখাকে দুটো সাগরের মিলনও বলা হয়। ঠিক। শামসি রুমিকে বোঝান যে আসল লড়াইটা বাইরের শত্রুর সাথে নয়, ভেতরের নফসের সাথে। নফস মানে? অহংকার। শুধু অহংকার নয়, মানুষের ভেতরে সব রিপু, লোভ, আকাঙ্ক্ষা, এইসব নিজেকে জানা, নিজেকে জয় করা, এটাই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। শামসের এটাই ছিল মূল দর্শন। একটা ইন্টারেস্টিং ব্যাপার জেনেছিলাম, শামস নাকি সাধারণ শিষ্য খুঁজছিলেন না। না না, তিনি বাবা জামান নামের একজন সুফি গুরুকে বলেছিলেন তার এমন একজন সঙ্গী চাই যিনি ইতিমধ্যেই জ্ঞানী, কিন্তু আরও গভীরে যাওয়ার ক্ষমতা রাখেন। আর রুমি ছিলেন সেই মানুষটা। হ্যাঁ, রুমি। এটা থেকে বোঝা যায় শামস শুধু শেখাতে আসেননি,
তিনি এসেছিলেন কাউকে জাগাতে, যার মধ্যে আগুন আছে, শুধু একটু হাওয়া দেওয়ার অপেক্ষা। সহযাত্রী খুঁজছিলেন তিনি, শিষ্য নয়। তার ওই 40টা নিয়ম, সেগুলোও তো খুব অন্যরকম। খুবই অন্যরকম। প্রচলিত ভাবনাগুলোকে ধাক্কা দেয়। যেমন তিনি বলতেন, শব্দের আক্ষরিক মানে আঁকড়ে থেকো না, কারণ বেশিরভাগ সমস্যাই হয় ভাষার ভুল বোঝাবুঝি থেকে। নীরবতারও একটা ভাষা আছে। হ্যাঁ, যা ভাষায় বলা যায় না তা নীরবতায় বোঝা যায়। পরিবর্তন নিয়েও তো তার একটা দারুণ কথা আছে। জীবনের ওলট পালট দেখে ভয় পেতে না করেছেন। একদম। ওই নিয়মটা মনে আছে, যে পরিবর্তনগুলো তোমার পথে আসে তার বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে বরং জীবনকে তোমার মধ্য দিয়ে বইতে দাও। ভেবো না যে জীবন উল্টে যাচ্ছে। তুমি কি করে জানবে যেদিকে তুমি অভ্যস্ত সেটাই অনাগত দিকের চেয়ে ভালো? এটা তো এলা আর রুমি দুজনের জন্যই সত্যি। খুব সত্যি। আর 10 নম্বর নিয়মটা, ভেতরের যাত্রা। হ্যাঁ, আসল ভ্রমণটা ভেতরে। ঠিক। যদি কেউ নিজের ভেতরে ডুব দিতে পারে, তাহলে সে গোটা পৃথিবী ঘুরে ফেলতে পারে, পূর্ব, পশ্চিম, দক্ষিণ বা উত্তর। এতে কিছু এসে যায় না। নিশ্চিত করো যে প্রতিটি যাত্রাই যেন হয় এক আভ্যন্তরীণ যাত্রা। মানে বাইরের ছোটাছুটি নয়, ভেতরের স্থিরতাটাই আসল। কিন্তু শামসের চরিত্রটা সহজ ছিল না, তাই না? একদিকে জ্ঞানী, অন্যদিকে অনেকের কাছেই বেশ অপছন্দের পাত্র। তা তো বটেই। কোনিয়ার ওই সরাইখানার মালিকের ভণ্ডামি তিনি ধরিয়ে দিয়েছিলেন। আবার কুষ্ঠরোগীকে আয়না উপহার দিয়ে মনে করিয়ে দেন ঈশ্বর তার ভেতরেই আছেন। তার কাজগুলো প্রচলিত ধার্মিকতার ধারণাকে বেশ নাড়া দিত। যেমন ধরুন ডেজার্ট রোজের ঘটনাটা। হ্যাঁ, ওই পতিতা নারী। সে পুরুষের ছদ্মবেশে মসজিদে ঢুকেছিল। লোকেরা তো মারতে উদ্যত। শামস তাকে বাঁচিয়ে শুধু একটা প্রশ্ন করেন, তোমরা কি সত্যিই এই নারীকে ঘৃণা করো, নাকি আসলে মনে মনে কামনা করো? ব্যাস, সমাজের নৈতিকতার মুখোশটা এক প্রশ্নেই খুলে যায়। ঠিক। মদ্যপান নিয়েও তার ভাবনা ছিল অন্যরকম। বলতেন, পানীয় নয়, পানকারীই দায়ী। ওই নিয়মটা, যখন একজন সত্যিকারের ঈশ্বরপ্রেমী সরাইখানায় যায়, তখন সরাইখানা তার প্রার্থনার স্থান হয়ে ওঠে। কিন্তু যখন একজন মদ্যপ সেই একই প্রার্থনা কক্ষে যায়, তখন তা তার সরাইখানা হয়ে দাঁড়ায়। মানে আসল হলো ভেতরের উদ্দেশ্যটা, জায়গাটা নয়। রুমি আর শামসের এই গভীর সম্পর্কটা কোনিয়ার সমাজে তো আলোড়ন ফেলবেই। অবশ্যই। রুমি 40 দিন শামসের সাথে একেবারে নিভৃতে কাটালেন, পরিবার, শিষ্য সব ছেড়ে। এটা তো অনেকে মেনে নিতে পারেনি নিশ্চয়। পারেনি। বিশেষ করে রুমের ছেলে আলাউদ্দিন। তিনি তো প্রচণ্ড রেগেছিলেন। শামসকে ধর্মদ্রোহী, হাসাসীন, মানে গুপ্তঘাতক পর্যন্ত ভাবতেন। তার ভয় ছিল বাবার সম্মান নষ্ট হচ্ছে। হ্যাঁ, রুমির স্ত্রী কেরা বা পালিতা কন্যা কিমিয়া, তারাও চিন্তিত ছিলেন। তবে তাদের চিন্তাটা ছিল অন্যরকম, সম্পর্কের গভীরতা আর তার প্রভাব নিয়ে। কিমিয়ার গল্পটা কিন্তু খুব দুঃখের। রুমি তাকে মেয়ের মতো দেখতেন, শামসের সাথে বিয়েও দিলেন। কিন্তু শামসের কাছ থেকে সে যে ভালোবাসা, যে মনোযোগ চেয়েছিল, তা পায়নি। শামসের কাছে প্রেম হয়তো অন্য স্তরের ব্যাপার ছিল। মানে রক্তমাংসের মানুষের সাধারণ চাওয়াগুলো তিনি বুঝলেন না। হয়তো বুঝলেন না বা সাড়া দিলেন না। এটাই কিমিয়াকে ধীরে ধীরে শেষ করে দেয়। এটা দেখায় যে আধ্যাত্মিক পথ বা এই প্রেম সবসময় আনন্দের হয় না। না, মোটেও না। শামসের দর্শনেও তো প্রেমের আদান প্রদানের কথা আছে, কিন্তু কিমিয়ার ক্ষেত্রে সেটা অপূর্ণই রয়ে গেল। অন্যদিকে ডেজার্ট রোজের গল্পটা আবার আশার। হ্যাঁ, সে পতিতার জীবন থেকে শামসের ছোঁয়ায় বেরিয়ে আসে, মুক্তি পায়। এটা প্রায়শ্চিত্ত আর আত্ম আবিষ্কারের একটা জোরদার উদাহরণ। শামসের ওই 40টা নিয়মের কথা তো বারবার ফিরে আসে। জীবনকে তিনি বলছেন অস্থায়ী ঋণ। আর এই পৃথিবীকে বলছেন বাস্তবতার এক অসম্পূর্ণ অনুকরণ। চরমপন্থা এড়িয়ে চলতে বলছেন। এই নিয়মটা আজকের দিনে খুব দরকারি মনে হয়। চরমপন্থা থেকে দূরে থাকো, কারণ তা তোমার ভেতরের ভারসাম্য নষ্ট করবে। খুবই প্রাসঙ্গিক। আরেকটা দারুণ নিয়ম আছে মহাবিশ্বের একতা নিয়ে। আমরা সবাই নাকি এক অদৃশ্য সুতোয় বাঁধা। একজনের কষ্ট বা আনন্দ আসলে সবার। হ্যাঁ, নিয়মটা বলছে মহাবিশ্ব এক সত্তা, সবকিছু এবং সবাই এক অদৃশ্য গল্পের জালে সংযুক্ত। ক্ষতি করো না, সহানুভূতির চর্চা করো এবং কারো পেছনে পরচর্চা করো না, কারণ কথা হারিয়ে যায় না। মানে কর্মফল। অনেকটা তাই। কথাগুলো মহাকাশে জমা থাকে আর ঠিক সময়ে ফিরে আসে।
শামসী তো রুমিকে তার ভেতরের কবিসত্তাটা চিনতে সাহায্য করেন। রুমি তো নিজেকে পণ্ডিত ভাবতেন। ঠিক, শামস বলেন, তোমার মন এখন আর প্রচারকের নয়, গায়কের। আর এখান থেকেই রুমির সেই বিখ্যাত মসনবী রচনার শুরু। হ্যাঁ, কিন্তু এই অসাধারণ বন্ধুত্ব, শামসের এই অন্যরকম আচরণ, কোনিয়ার সমাজ এটা সহ্য করল না। পারল না। বিবার্স বলে একজন প্রহরী ছিল যে ডেজার্ট রোজকে চিনত, সে শামসের ঘোর বিরোধী হয়ে উঠল। আলাউদ্দিনের রাগও বাড়ছিল। শেষ পর্যন্ত তো শামসকে খুনই করা হলো। হ্যাঁ, নির্মমভাবে। একটা কুয়োর পাশে তার দেহ পাওয়া যায়। রুমি একেবারে ভেঙে পড়েছিলেন এই ঘটনায়। কিন্তু এই ঘটনায় কি তার ভেতরের কবিকে পুরোপুরি জাগিয়ে দিল? বলা যেতে পারে। আলাউদ্দিন সরাসরি জড়িত ছিল কিনা সেটা স্পষ্ট নয়, তবে তার ইন্ধন বা সম্মতি ছিল, উপন্যাসে সেই ইঙ্গিত আছে। অতীতের এই ঘটনাগুলো ঠিক যেন আয়নার মতো এলার জীবনেও দেখা দেয়। হ্যাঁ, এলা শেষ পর্যন্ত আজিজকে সাথে দেখা করতে যায় বোস্টনে। তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। কিন্তু তখনই সে জানতে পারে আজিজ টার্মিনাল ক্যান্সারে ভুগছে, তার হাতে সময় খুব কম। আজিজ এটাকে সুফি পরিভাষায় কি যেন বলে? আই অক্ষরের সাথে সাক্ষাৎ। হ্যাঁ, আধ্যাত্মিক যাত্রার শেষ বিন্দুতে পৌঁছানো। এখানেই কি দুটো গল্প মিলে যায়? এখানেই আসল যোগসূত্রটা। আজিজ এলাকে বলে, আমি শামস হতে পারি না, কিন্তু তুমি রুমি হতে পারো। এর মানে কি? মানে হলো প্রেম শুধু উপস্থিতি দিয়ে নয়, তার অনুপস্থিতি দিয়েও মানুষকে বদলে দিতে পারে। শামস চলে যাওয়ার পর রুমি যেমন অন্য উচ্চতায় পৌঁছেছিলেন, তেমনি আজিজের আসন্ন বিদায়ও এলাকে তার নিজের শক্তি খুঁজে পেতে সাহায্য করবে। হ্যাঁ, সেটাই আজিজ বোঝাতে চায়। এলা নিজেকে খুব সাধারণ ভাবে, কিন্তু আজিজ তাকে দেখায় পরিবর্তন সবার জন্যই সম্ভব। উপন্যাসের শেষে রুমি লিখছেন, অংশ বদলায় কিন্তু পুরোটা একই থাকে। প্রত্যেক সুফির মৃত্যুর পর আরেকজন আসে। হ্যাঁ, ৩৯তম নিয়মটার সাথে খুব মিল। অংশগুলো পরিবর্তিত হলেও সমগ্র সব সময় একই থাকে। প্রত্যেক সৎ ব্যক্তির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য আরেকজন সৎ ব্যক্তি তৈরি হয়। এটা একটা চক্রের মতো। ঠিক তাই তো 40 রুলস অফ লাভ শুধু দুটো প্রেমের গল্প নয়, এটা আসলে রূপান্তর, নিজেকে চেনা আর প্রচলিত ধারণাকে প্রশ্ন করার গল্প। রুমি শামসের ঐতিহাসিক সম্পর্ক আর এলা আজিজের এখনকার গল্প দুটো পাশাপাশি রেখে এলিফ শাফাক দেখিয়েছেন, প্রেমের শক্তি সময় বা স্থান মানে না। একদম। মানুষকে নাড়া দেয়, তার ভেতরের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তোলে। তবে এটাও তো ঠিক, এই প্রেম বা রূপান্তর সবসময় সুখের হয় না। কিমিয়ার দুঃখ, শামসের খুন। হ্যাঁ, এর মধ্যে কষ্ট আছে, ত্যাগ আছে, ভাঙনও আছে। রুমি যেমন শামসের না থাকা থেকে শক্তি পেয়েছিলেন, এলাও কি আজিজের এই সংক্ষিপ্ত কিন্তু গভীর অভিজ্ঞতা থেকে নিজের জীবনের নতুন মানে খুঁজে পাবে? এটা বোধহয় পাঠকের ভাবনার জন্য ছেড়ে দেওয়া। একদম। শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো বইয়ের শেষ নিয়মটা থেকেই পাওয়া। আচ্ছা। নিয়মটা হলো, দুশ্চিন্তা করো না তোমার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে, বরং যেখানে আছো সেখানেই মনোযোগ দাও। এই ভাবনাটা আর পুরো উপন্যাসের গল্পটা মিলিয়ে যদি ভাবি, তাহলে প্রশ্ন জাগে, আমাদের জীবনের সেই অনুঘটকটা কি হতে পারে? কে বা কোন ঘটনা আমাদের ভেতরে রুমিকে জাগিয়ে তুলতে পারে, আমাদের চেনা গণ্ডির বাইরে নিয়ে যেতে পারে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন।